যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন আর প্রকৃতির মাঝে যদি নিজেকে হারিয়ে দিতে চান, তাহলে অবশ্যই একবার কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার সময়ের ব্যবধানে আপনি চলে আসতে পারেন এই ঘাটশিলায়, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঘাটশিলাতে। এখানে পাহাড়, নদী, ঝর্ণা, লেক সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। একদিনের মধ্যে আপনি সমস্তটা ঘুরে দেখে নিতে পারবেন। তো আজকে আমি এখানেই রয়েছি ঘাটশিলাতে। আমি যা যা সাইট সিন করবো সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে আসি ঘাটশিলা যাবেন কিভাবে। ঘাটশিলা যাবার জন্য হাওড়া থেকে অনেক ট্রেন আছে। তার মধ্যে সবথেকে ভালো হয় সকাল সকাল হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস অথবা হাওড়া তিতলিগড় এক্সপ্রেস ধরে আপনি পৌঁছে যেতে পারেন ঘাটশিলায়। সময় লাগবে ঘন্টা 3 মতন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 17 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থেকে সাধারণত ট্রেনগুলি ছাড়ে। আমার ট্রেন ছিল বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যার সময় 6:49 AM অর্থাৎ সকাল 6:49, যার টিকিট মূল্য এসি চেয়ার কার 400 থেকে 450 টাকা আর সেকেন্ড সিটিং 120 থেকে 150 টাকার মধ্যে ঘোরাঘুরি করে। আমার টিকিট ছিল সেকেন্ড সিটিংয়ের। আর এই হচ্ছে দেখে নিন সেকেন্ড সিটিংয়ের বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের অ্যারেঞ্জমেন্ট। হাওড়া থেকে যথাসময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনের সময়সীমা কিন্তু সময় বিশেষ পরিবর্তন হতে পারে। ট্রেনের সময় জানার জন্য আপনার মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ট্রেনের যাবতীয় সময় আপনি পেয়ে যাবেন। এছাড়া যে ট্রেনগুলি ঘাটশিলায় যায় সেই ট্রেনের সময়গুলি আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। অবশেষে পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন, দেখতেই পাচ্ছেন। আর স্টেশনের ট্রেন আমাদের নামিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমাদের যেতে হবে এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই ওভারব্রিজ। এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই আপনি একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার হচ্ছে এটা। আর টিকিট কাউন্টারের ঠিক পেছনেই আপনি পেয়ে যাবেন একটা সরু গলি। সেই গলি দিয়ে আপনি মেন রোডে চলে আসতে পারবেন। তো এই হচ্ছে সেই সরু গলিটা, যেটা একটা ঢালাই বাঁধানো রাস্তা। এখান দিয়ে আপনাকে নেমে আসতে হবে। নেমে এসে দেখুন সামনে প্রচুর অটো, তারপরে আপনার ম্যাজিক গাড়ি থেকে শুরু করে টাটা সুমো, মারুতি সমস্ত গাড়ি আপনি এখান থেকে পেয়ে যাবেন সাইট সিনের জন্য। আমি আগে থেকে একটা অটো বুক করে রেখেছিলাম সাইট সিন করবার জন্য। অটোর ড্রাইভার অটো নিয়ে চলেও এসেছে স্টেশনে। এই যে চার্ট বোর্ডগুলো দেখছেন, সেই বোর্ডগুলো দেখে আপনি সাইট সিন নিজের মতন করে পছন্দ করে বেছে নিতে পারেন। তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এখানে ঠকবার কোনো ভয় নেই। আপনি যেরকম প্যাকেজ নেবেন সেরকম টাকা এরা আপনার কাছ থেকে নেবে। আমি কাছের আর দূরের 10টি মোট সাইট সিনের স্পট বেছে নিয়েছিলাম, যার ভাড়া ছিল 1800 টাকা। আগে আমি এখান থেকে একটা হোটেল নিয়েছি। এই হোটেল আমি বাড়ি থেকেই বুক করে এসেছিলাম, কারণ এখন পিক সিজন চলছে। তাই হোটেলে গিয়ে আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট করে তারপর সাইট সিনের জন্য বের হব। ঘাটশিলাতে কিন্তু আপনি স্টেশনের আশেপাশে 1 থেকে 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারের মধ্যে মোটামুটি কিছু হোটেল পেয়ে যাবেন। কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ঘাটশিলা এসে আমি যে হোটেল নিয়েছিলাম, হোটেল আশীর্বাদ গেস্ট হাউস, স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা হবে। তো সেই হোটেলের রুম আমি যেটায় রয়েছি সেই রুম আপনি রিভিউ করে দেখাচ্ছি, দেখুন। এখন আমি চলে এসেছি আমাদের যে হোটেল বুক করা ছিল ঘাটশিলা স্টেশন থেকে 1.5 কিলোমিটার ডিস্ট্যান্সে, আশীর্বাদ গেস্ট হাউস। তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক। আর এখান থেকে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট সেরে তারপরে বেরিয়ে পড়ব সাইট সিনের জন্য। এখানকার হোটেলগুলির চেক ইন টাইম সকাল 10টা এবং চেক আউট টাইম সকাল 9টা। এটা হচ্ছে আমাদের আশীর্বাদ গেস্ট হাউসের রিসেপশন। এখানে কিছু ফর্মালিটিস মেনটেন চলছে চেক ইনের জন্য। তো চলুন এবার ঘরটা রিভিউ করে দেখাই। রুম নাম্বার 104। ঢুকে এরকম রুমের মধ্যে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 3 জন অনায়াসে থাকতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এরা পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা পাতলা আছে এবং একটা বেশ মোটা, কোনো অসুবিধা নেই। 3টে পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ আছে। আর এরকম একটা ঘরে ঢুকে ডাস্টবিন রয়েছে। ফ্লোরটা কিন্তু বেশ পরিষ্কার, একেবারে ঝাঁ চকচক করছে।
দরজার ঠিক পাশেই রয়েছে একটা হ্যাঙ্গার, যেখানে জামা কাপড় ঝোলানো আছে। এরকম একটা ওয়াল র্যাক রয়েছে, যেখানে আপনি মালপত্র রাখতে পারবেন। আর এখানে রয়েছে দুটো চেয়ার, আর এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, আর এখানে রয়েছে ওয়াল মিরর। এবার সিলিংটা আপনাদের দেখাই। সিলিংটায় কিছু ডিজাইন করা রয়েছে লাইট দিয়ে, আর সিলিংটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রয়েছে একটা ফ্যান। এবারে ওয়াশরুমে আসি। ওয়াশরুমটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে এখানে। আর এখানে আছে দুটো কল, তার মধ্যে একটা ঠান্ডা জল এবং একটা হচ্ছে গিজারের গরম জলের জন্য। আর এখানে রয়েছে শাওয়ার, আর ওপরে রয়েছে গিজার। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট দেখতেই পাচ্ছেন। তো এই রুমের ভাড়া হচ্ছে সিজনে 1300 থেকে 1400 টাকা হয়ে যায়, আর অফ সিজনে যদি আপনি নেন সেই ভাড়াটি পড়বে 900 থেকে 1000 টাকা। আমি এই হোটেলটার যে মোবাইল নাম্বার বুকিং করবেন যেভাবে, সেই মোবাইল নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা আসতে পারেন। স্টেশন থেকে বেশি দূর না, স্টেশন থেকে 1.5 কিলোমিটার, ওই মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগবে অটোতে, কোনো অসুবিধা নেই। ঘাটশিলা তো এলেন, এবার ঘাটশিলা এসে ট্যুর প্যাকেজটা কিভাবে করবেন। ঘাটশিলা এসে 3ভাবে আপনি ট্যুর প্যাকেজ করতে পারেন। যদি আপনার হাতে সময় খুব কম থাকে, অর্থাৎ একদিনের মধ্যে আপনি ঘাটশিলা এসে আবার বাড়ি চলে যেতে চান, তাহলে আপনি সকাল সকাল ঘাটশিলা এসে পৌঁছান। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো বুক করুন। অটো বুক করে আপনি মোটামুটি 8টা থেকে 10টা সাইট সিন করে আপনি বাড়ি ফেরত চলে যেতে পারবেন। আর যদি মনে করেন যে ঘাটশিলার কাছে এবং দূরের যে স্পটগুলো রয়েছে সেগুলো আমি 2 দিনে ঘুরবো, তাহলে আপনি 2 দিনে সেই প্যাকেজটা কমপ্লিট করতে পারেন। একদিন কাছের প্যাকেজটা এবং আরেকদিন দূরের প্যাকেজটা। এক্ষেত্রে কাছের প্যাকেজের ক্ষেত্রে ওরা 1500 টাকা নেয়, এবং দূরের প্যাকেজের ক্ষেত্রে 16 থেকে 1700 টাকা ওরা অটো ভাড়া নেয়। আর যদি আপনি একদিনের প্যাকেজ করেন, কাছে এবং দূরের কিছু স্পট যেগুলো কিনা দেখার মতন, সেই স্পটগুলো নিয়ে যদি একদিনের প্যাকেজ করেন, সেক্ষেত্রে আপনাকে 1800 টাকা সামথিং দিতে হবে। 1700 থেকে 1800 টাকা ওরা নেয়। আবার আরেকটা ব্যাপার হলো, এখানে যে কার পার্কিংগুলো করতে হয় সেই টাকাটা কিন্তু আপনাকেই দিতে হবে। ওই 30 থেকে 50 টাকা মতন কার পার্কিং লাগে, তো সেটা আপনাকেই দিতে হবে, সেটা ড্রাইভার দেবে না। বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আমি যে কাছে এবং দূরের সাইট সিন স্পট চুজ করেছি, সেই সাইট সিন স্পটগুলির ওপর বেস করে 1800 টাকা অটো ড্রাইভার আমাদের থেকে টোটাল ভাড়া নেবেন। আজকে ঘাটশিলা সাইট সিনের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। এই মন্দির প্রায় 400 বছরের পুরনো একটি মায়ের মন্দির। এখানে রয়েছে ভেতরে মায়ের একটি বিগ্রহ, যেখানে আপনি পুজো দিতে পারবেন। পুজোর জন্য আশেপাশে রয়েছে অসংখ্য ডালার দোকান। সেই ডালার দোকান থেকে আপনি প্রয়োজনীয় ডালা সংগ্রহ করে পুজো দিতে পারেন। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছোট একটি গার্ডেন করা রয়েছে। মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর একটা কথা বলি, এখানে এক পুরোহিতের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় 400 বছর আগের থেকে এখানে নরবলি দেওয়ার একটা প্রচলন ছিল। সেই নরবলি প্রথা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনও নাকি এখানে মহিষ বলি প্রথা বা পশু বলি প্রথা চালু রয়েছে। তো ঘাটশিলা আসলে অবশ্যই এই মায়ের মন্দির কিন্তু আপনারা দর্শন করবেন। রঙ্কিনী মায়ের মন্দির থেকে এবার আমরা চললাম চিত্রকূট টেম্পল দেখতে। এইবার চলে এসেছি 2 নম্বর স্পটে, চিত্রকূট টেম্পল। দেখি ওপরে কি আছে, চলুন যাওয়া যাক। অনেকটা পাহাড়ের ওপর উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠেই আপনি দেখতে পাবেন এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য। এখানে বড় বড় পাথরের টিলা রয়েছে, টিলাগুলি আবার সাদা রং করা রয়েছে, কোনোটা হলুদ রং করা রয়েছে। চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ এক কথায়। এই পাহাড়ের উপরে রয়েছে একটা ছোট্ট শিব মন্দির। এখানে আপনি ভগবান শিবের দর্শন করে নিতে পারেন। মন্দিরের পেছন দিকে এই রকম পাথরগুলির মধ্যে আপনি দেখতে পাবেন শিব ঠাকুরের ছবি আঁকা রয়েছে, যেখানে অসংখ্য ছবি এই পাথরের উপর আঁকা রয়েছে। ছবিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর।
আর চারিদিকটা এইরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ, বেশ শান্তশিষ্ট এলাকা। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, নাম না জানা গাছে অসংখ্য ফুল ফুটে রয়েছে। চলুন একটু সামনের দিকে ওপরে উঠে যাই। খুব সাবধানে আসলে একটু পা বাড়াতে হবে, কারণ চারিদিকে ইট পাথর যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, অসাবধান হলেই পড়ে যাওয়ার ভয়। খুব সাবধানে এগোতে হবে। আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন, অসাধারণ এক কথায়। ঘাটশিলার আজকে আমাদের সাইট সিনের 3 নাম্বার স্পট হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই গেট দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনি এরকম একটা ফাঁকা বিরাট একটা এরিয়া দেখতে পারবেন। চলুন ভেতরে কি আছে আপনাদেরকেও দেখাই। ঢুকেই এরকম একটা বিশাল বিল্ডিং দেখতে পারবেন, যেটা কিনা বিবেকানন্দ ভবন নাম লেখা রয়েছে, স্বামী বিবেকানন্দ ভবন। এটা হচ্ছে এখানকার একটা অফিস রুম। তার সামনে একটু এগিয়ে আসলে আপনি কৃপালয় দেখতে পারবেন। সেখানে আপনি টিকিট কেটে এখানে যে খাওয়ার যে ভোগ প্রসাদ পাওয়া যায়, সেই টিকিট আপনি এই কৃপালয় থেকেই পেয়ে যাবেন। আশেপাশে প্রচুর গাছগাছালি, ফুল গাছ, অসংখ্যভাবে ফুল ফুটে রয়েছে। আর ভেতরে যেন একটা শান্তির পরিবেশ, খুব ঠান্ডা নীরব একটা পরিবেশ যেন ভেতরে বিরাজ করছে। কোনো কোলাহল নেই। আপনি ঘন্টার পর ঘন্টা যদি এখানে সময় কাটিয়েও দেন, আপনি বুঝতে পারবেন না কিভাবে সময়টা আপনার কেটে যাবে। শ্রীরামকৃষ্ণ মঠের মূল আকর্ষণ হচ্ছে সামনের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। শ্রীরামকৃষ্ণ মঠে এসে যদি আপনারা থাকতে চান তো অবশ্যই থাকতে পারেন। এটা একটা সেবা প্রতিষ্ঠান। আর এখানে মাথাপিছু 500 টাকার বিনিময়ে আপনি 3 বেলার খাওয়া পেয়ে যাবেন এবং থাকার জন্য জায়গা পেয়ে যাবেন। তবে আপনাকে 1 থেকে 1.5 মাস আগে এখানে অগ্রিম বুকিং করতে হবে। বুকিংয়ের যে ওয়েবসাইট আছে বা ইমেল অ্যাড্রেস আছে সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে বুকিং করে অবশ্যই থাকতে পারেন। মাথাপিছু 500 টাকার বিনিময়ে আপনি কিন্তু এখানে অবশ্যই থাকতে পারেন এবং এখানে নিরামিষ আমিষ সব রকম খাবারই পাবেন। আর কিন্তু বিশেষ করে কথা হচ্ছে এখানে কিছু বিধিনিষেধ আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। স্টেশন থেকে মিনিট 20 মতন লাগবে এখানে আসতে। এই স্বামী বিবেকানন্দের ছবি টানানো যে বিল্ডিংটা, সেটা হচ্ছে মংস কোয়ার্টার, মানে এখানে যারা সন্ন্যাসী আছেন তারা এখানে থাকেন। আর এখানে সামনে একটু এগিয়ে গিয়ে মেডিকেল সেন্টারও আপনি পেয়ে যাবেন, মানে আপনার যদি কোনো প্রাথমিক চিকিৎসার দরকার হয় এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখন রান্নাবান্না চলছে, এখানে যারা আছেন তাদের খাবার দাবার সমস্ত কিছু এখান থেকে সরবরাহ করা হবে দুপুর 1:30টার মধ্যে। ঘাটশিলায় আমরা 4 নম্বর দর্শনীয় স্থানে চলে আসলাম, গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাটি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে বিকেল 5:30টা পর্যন্ত খোলা থাকে এই গৌরীকুঞ্জ। গৌরীদেবী ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী, কিন্তু তার সঙ্গে বেশি দিন ঘর করা হয়ে ওঠেনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। বিবাহের কয়েক বছরের মধ্যেই মারা গিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরীদেবী, তাই তার নাম অনুসারেই রাখা হয়েছে এই বসতবাটির নাম গৌরীকুঞ্জ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গৌরীকুঞ্জের প্রবেশ করেই তার আবক্ষ মূর্তি দেখতে পাবেন। আর পেছনে রয়েছে তার যে বসতবাটি সেটি। এখানে রয়েছে একটি সংগ্রহশালায় রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন রকম বই। এই সংগ্রহশালার কোনো ভিডিও করতে দেওয়া হয় না, তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর সামনেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত একটি মঞ্চ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পর আমরা এগিয়ে চলার পথে দেখতে পেলাম হিন্দুস্তান কপার লিমিটেড। এটি একটি তামার কারখানা, কিন্তু বর্তমানে এটি বন্ধ রয়েছে। ছোটনাগপুর মালভূমি অঞ্চল হওয়ার জন্য এই মালভূমি অঞ্চল খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় এই মালভূমিকে।
এখন আমরা ঘাটশিলার 5 নম্বর দর্শনীয় স্থান রাতমোহনার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখুন সুবর্ণরেখা নদীর কি অপরূপ সৌন্দর্য এখানে। মূলত এটা একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে এই রকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এর উপরে প্রচুর মানুষ দাঁড়িয়ে সুবর্ণরেখার সৌন্দর্য অনুভব করেন। আপনারা আসলে অবশ্যই জায়গাটি দেখবেন। আর দেখুন সুবর্ণরেখা নদী কিভাবে এপাশ থেকে ওপাশে প্রবাহিত হচ্ছে, একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি। আহারে কি অপরূপ সৌন্দর্য, নদীর জল এপাশ থেকে ওপাশে যাচ্ছে, তার মাঝখানে সব পাথরের টুকরো আর টিলার টুকরো। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর তার মাঝখান থেকে সুবর্ণরেখা। দারুণ সৌন্দর্য। ঘাটশিলাতে আসলে আপনি অবশ্য প্রকৃতিপ্রেমী হলে আপনার খুব ভালো লাগবে। প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। বলা হতো বাঙালিরা নাকি তাদের আবহাওয়া পরিবর্তন করতে হলে আগে ঘাটশিলাতে আসতেন। এখন বুঝতে পারছি এখানে মানুষ কী জন্য আসতেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। কি স্রোত দেখুন জলের। আর এই যে বাঁশের সাঁকোগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। এত সুন্দর অসাধারণ জায়গা, আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেবেন, কিন্তু আপনার বাড়ি যেতে ইচ্ছে করবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কারণ আমি এসে যা আমার অভিজ্ঞতা হলো, অসাধারণ অভিজ্ঞতা। এখান থেকে তো আমার যেতে ইচ্ছা করছিল না। যেমন প্রকৃতির মৃদুমন্দ হাওয়া, তার সাথে এই জলের স্রোত অসাধারণ। সুবর্ণরেখা অসাধারণ। রাতমোহনা থেকে একটু ডান দিকে এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন বেনাসোল ঝর্ণা। চলুন এগিয়ে যাই। সামনেই দেখতে পাচ্ছেন বেনাসোল ঝর্ণা। অসাধারণ সুন্দর। পাহাড়ের থেকে জল নিচে পড়ছে, আর এই জলটাই কিন্তু পুরো গিয়ে পড়ছে ওই সুবর্ণরেখায়। চলুন একটু সামনে এগিয়ে যাই। ওইখানটায় বসা যাবে না বিশ্বনাথ দা? কি হলো, কি হয়েছে? জাস্ট একবার সাউন্ড শুনুন, সাউন্ড শুনলেই মাথা খারাপ হয়ে যাবে। ফাইনালি আমরা ঘাটশিলার 6 নম্বর প্লেস, 6 নম্বর দেখা জায়গায় এসে পৌঁছালাম। এটা হচ্ছে স্মৃতিশ্বরী হিল টপ। এখান থেকে অনেকটা আপনাকে ট্রেকিং করে ওপরে উঠতে হবে। চারিদিকে এরকম বন, আর মাঝখান দিয়ে রাস্তা। দেখুন পুরো এরিয়াটা। চারিদিকে শাল, পলাশ গাছ এখানে কম আছে, শাল গাছ চারিদিকে রয়েছে। মাঝখান দিয়ে রাস্তা, এরকম রাস্তা, খাড়াই রাস্তা বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে। এখান থেকে অনেকটা, প্রায় আধ ঘন্টা হয়তো ট্রেক করতে সময় লাগে। তো চলুন ওপরে ওঠা যাক। এই হিলটপে আসলে আপনি যদি শিব ঠাকুরের যে মন্দির রয়েছে সেটা দেখতে চান,
এই যে কাউন্টার, এখান থেকে প্রায় 350 মিটার দূরে, এখান থেকে উপরে আপনাকে ট্রেক করে উঠতে হবে। আর এই কাউন্টার থেকে 6 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে আপনাকে, এবং আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু এরা নোট করে রাখবে। আমরা 5 জন ছিলাম, তাই আমরা 30 টাকা দিয়ে 5টা টিকিট কেটেছি। এবার এখান থেকে 350 মিটার উপরে ট্রেক করে আমরা শিব ঠাকুরের মন্দির দেখতে যাব। একটা কথা বলি, এই হিল টপে উঠতে গেলে একটা জলের বোতল সাথে নিয়ে আসবেন, কারণ একটু অসুবিধা হতেই পারে, অনেকটা উঁচু রাস্তা। আমিও জলের বোতল নিয়েই এসেছি, অটোমেটিক আমার 2বার জল খাওয়া হয়ে গেছে। যারা একটু বয়স আছে তাদের তো একটু সমস্যা হতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু বেশ মনোরম, দেখার মতন। ঘাটশিলা আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা আসবেন। আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে জায়গাটা। দেখুন চারিদিকের ভিউটা। সিদ্ধেশ্বরী শিব মন্দিরে ওপরে ওঠার জন্য আপনাকে এই ভিউ তো দেখতেই হবে, আর তার সাথে পাহাড়ের ট্রেক করতেই হবে, নাহলে আপনি এই অপার প্রকৃতির সৌন্দর্য পুরো মিস করে যাবেন। একটু কষ্ট হবে, কিন্তু তাও চেষ্টা করবেন আসার জন্য। হিল টপ দিয়ে এখনও উঠছি, আর আমার পেছনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। পুরো কুয়াশা চারিদিকে, আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, আসলে কিন্তু মিস করবেন না। দারুণ একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে। ফাইনালি পৌঁছাতে পারলাম সেই সিদ্ধেশ্বরী শিব মন্দিরে। প্রায় 700 মিটার ট্রেক করে আপনাকে উপরে উঠতে হবে, মানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই 700 মিটার উঁচুতে এই শিব মন্দির, অসাধারণ একটা অনুভূতি হলো। আর এই অভিজ্ঞতা আমার সত্যি খুব ভালো লাগলো। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে, তার মাঝখানে পাহাড়, পাহাড়ের মধ্যে এই ভোলানাথের মন্দির। এই যে পাহাড়টার দেখছেন, এই যে পাহাড়ে আমরা ট্রেক করলাম, এই ওঠার সময় আমি সেটা দেখাইনি, নামার সময় আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মাটির ঢিপিটা দেখছেন তো, এটা কিন্তু পাথর। এই পাথরগুলো এমনই চিকচিক করছে, পুরো দেখে মনে হচ্ছে অভ্র রয়েছে এখানে। আমি দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এখান থেকে নিয়ে নিলাম, আর নিয়ে পুরো চিকচিক করছে, পুরো দেখতে অনেকটা অভ্রর মতন। বেশ অবাক করা জিনিস কিন্তু। দেখুন, এখান থেকে একটু নিচ্ছি। একদম পুরো অভ্রর মতন, বেশ ইন্টারেস্টিং জিনিস। এখন আমরা রয়েছি ঘাটশিলার 7 নম্বর দর্শনীয় স্থান গালুডি ড্যাম। গালুডি ড্যামের নিচে রয়েছে সুবর্ণরেখা নদী। এটা কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে, আর মানে এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর উপরে একটা বাঁধ দেওয়া হয়েছে, যার জন্য সুবর্ণরেখার এপাশের জলটা কিন্তু কম। আর এপাশে এখন শীতকাল থাকার জন্য জলটা সুবর্ণরেখাতে কম রয়েছে, কিন্তু যখন বর্ষাকাল থাকে এই পাশটায় জল থাকে বেশি, এই দিকটাতে জল বেশি থাকে এই ড্যামের এই পাশটায়, আর অপর প্রান্তে কিন্তু জলটা কম থাকে। তো দেখুন, আমি পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই দেখুন বাঁধের সেই সুইচ গেট, আর এই সুইচ গেট নিচে হচ্ছে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে।
এখন আমরা চলেছি ফুলডুংরি হিলসের উদ্দেশ্যে। এটা আমাদের আজকের টোটাল ট্যুর প্ল্যানের 8 নম্বর প্লেস। তো এখানে আপনাকে একটু ট্রেক করে উঠতে হবে, খুব বেশিটা রাস্তা না, আর পাথুরের রাস্তা, একটু সাবধানে উঠবেন। আর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উপন্যাস লেখালেখি করতেন এই নির্জন জায়গায়। তো সেটা আপনাদের এবার দেখাই, চলুন। এই সেই জায়গা যেখানে কবি একান্তে নির্জনে বসে তার লেখনীর মাধ্যমে লেখাগুলি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। তার স্মৃতিকে আমরা আজও বহন করে চলেছি। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে এসেই তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন তার মনের ভাবনা, লিখে গেছেন অনেক উপন্যাস। তো যাই হোক, এই জায়গাটা দেখে নিজেকে ধন্য মনে হলো। আমরা এখন রয়েছি বুরুডি লেকে। দুপুর প্রায় এখন 4:05 বাজে। আগে খাওয়া দাওয়া করে নেব, তারপর এখান থেকে আমরা বুরুডি লেক ঘুরবো, আর অ্যাট লাস্ট ধারাগিরি ফলস ঘুরে আমরা বেরিয়ে যাব। আর এখানে দেয়া হয়েছে আমাদেরকে ভাত, ডাল, একটা আলু ভাজা রয়েছে, একটা তরকারি রয়েছে, আর পেঁয়াজ আর লেবু। আর এর সাথে আমরা নিয়ে নেব দেশি মুরগি। তো দেশি মুরগি এখানে 4 পিস দেওয়া হয়, আর টোটাল এই থালিটার দাম হচ্ছে 200 টাকা। তো আপনারা আসলে এখানে দেশি মুরগি ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো। এই রকম মুরগির মাংসের পিস দেয়া হবে 4 পিস, এবং 1 পিস সাথে আলু থাকে। তো একটা কথা বলি, সিজনের সময় যদি আসেন, অর্থাৎ শীতকালে যদি আসেন, তাহলে কিন্তু এই খাবারটা আপনারা 5 থেকে 10 মিনিট ওয়েট করলেই পেয়ে যাবেন। কিন্তু যদি অফ সিজনে বা বর্ষাকালে আসেন, তখন কিন্তু এই খাবার আপনার যদি দুপুরে খেতে হয়, তবে আপনাকে অর্ডার করতে হবে প্রায় 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে আপনি অর্ডার করে ধারাগিরি ফলস ঘুরে এসে আবার খাওয়া দাওয়া করে ফেরত চলে যেতে পারেন। এবার চলুন আস্তে আস্তে আমরা লেকের ধারে এগিয়ে যাই। আর একটা কথা বলি, এই লেকে কিন্তু আপনি চাইলে বোটিং করতে পারেন। বোটিং খরচ হচ্ছে মাথাপিছু 100 টাকা করে। 15 থেকে 20 মিনিট আপনাকে বোটিং এরা করিয়ে আবার ফেরত দিয়ে যাবে। দেখুন লেকের সৌন্দর্যটা, অসাধারণ সৌন্দর্য। চারিদিকে কুয়াশায় মোড়া রয়েছে, আর চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে এই স্বচ্ছ কাচের মতো জলের লেক। আসলে কিন্তু বুরুডিতে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা, আর এখানে পিকনিক করার জন্য স্পট রয়েছে। ঘাটশিলা একদিনের ট্যুর প্যাকেজের আজকে আমাদের শেষ ডেস্টিনেশন এটা ধারাগিরি ফলস। তো আমরা যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। রাস্তার থেকে প্রায় 15 মিনিট হেঁটে ভেতর দিকে আপনাকে যেতে হবে।
তো একটা গাইড নিয়ে নিলে খুব ভালো হয়। যেহেতু এটা মাঠের মধ্যে দিয়ে রাস্তা, তো 50 টাকা দিয়ে আমরা একটা গাইড নিয়ে নিয়েছি। তো চলুন দেখা যাক কী আছে। চলেছি ধারাগিরি ফলসের দিকে। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে মাটির রাস্তা, মেঠো পথ, বেশ এক অনন্য অনুভূতি। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। যেহেতু আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, তাই একটু আমাদের দেরি হয়ে গেছে। বিকেল 5টা বেজে গেছে, এমনি শীতকালের বেলা। তো 5টায় প্রায় সন্ধ্যের মতো অবস্থা হয়ে গেছে। তো দেখা যাক সামনে গিয়ে কি দেখতে পাই। একটা জিনিস কিন্তু মানতেই হবে, ঘাটশিলাতে প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়েছে। প্রকৃতিপ্রেমী যারা, আমি আবারও বলছি ভিডিওতে, প্রকৃতিপ্রেমী যারা, তারা আসুন একবার ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, তো অবশ্যই আপনার ভালো লাগবেই। রাস্তা থেকে বেশ দূরে, অনেকটা দূর, আরও অনেকটা নাকি? ফাইনালি প্রায় ধারাগিরি ফলসের কাছাকাছি চলে এসেছি। অনেকটা রাস্তা, আবার পাহাড়ের রাস্তা, কিছুটা রাস্তা সামনে বাঁধানো আছে। এই যে ফলসের জল দেখা যাচ্ছে, তো এগিয়ে যাই, দেখি কতটা দেখতে পাই। এই দেখুন, এই ফলসের জলটা এখান দিয়ে বেরিয়ে আসছে। পুরো রোমাঞ্চকর অনুভূতি। চারিদিকে অন্ধকার হয়ে এসছে। অসাধারণ পরিবেশ। এই সেই ধারাগিরি ফলস, অবশেষে পৌঁছে গেলাম। ধারাগিরি ফলস দেখার পর আজকে ঘাটশিলায় আমাদের একদিনের যে ট্যুর প্যাকেজ সেটা শেষ হলো। এরপর আমরা হোটেলে ফিরে যাব। এইভাবে কিন্তু আপনারা ট্যুর প্যাকেজ করতেই পারেন। হোটেলে ফিরে আমরা রাত্রে ডিনার করব। সেই ডিনার যেখান থেকে করব সেই হোটেলটা আপনাদের দেখাই। এটা হচ্ছে স্টেশনের পাশেই পথের পাঁচালী রেস্টুরেন্ট। এখানে আপনি লাঞ্চ থেকে শুরু করে ডিনার সমস্ত কিছুই পাবেন। তো হোটেলটা কিন্তু বেশ ভালো এবং এখানকার খাবার দাবার আমার যথেষ্ট ভালো লেগেছে। তো চলুন কিছু খাবার আমরা নিয়েছিলাম রাত্রে, সেই খাবারগুলো আপনাদেরকে দেখাই। পথের পাঁচালী রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা সম্পূর্ণ এরকম এবং পুরো কিন্তু এসি হোটেল এটা। পথের পাঁচালী রেস্টুরেন্টে একটা চিকেন থালি নেওয়া হয়েছে, 160 টাকা নিয়েছে চিকেন থালিটা। এতে রয়েছে ভাত, আলু পটল দিয়ে একটা তরকারি, ডাল আর 2 পিস চিকেন, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছে আর চাটনি আর মিষ্টি। আর নেওয়া হয়েছিল 1.5 প্লেট পনির বাটার মশলা এবং 4টি বাটার রুটি, যার টোটাল প্রাইস পড়েছিল 210 টাকা। আসলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন।